হাজির হয়ে যায় চোখের পলকে। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আশা করছি আমাদের আজকের এপিসোডটি যথেষ্ট রকমেরই উপভোগ করবেন আপনারা। আমরা বছরের শেষের দিকে প্রায়, এবং একে একে দিন চলে যাচ্ছে, নতুন একটা বছর এগিয়ে আসছে আমাদের সামনে, এবং আশা করছি এই নতুন বছরকে বরণ করার জন্য সবভাবে প্রস্তুত আপনারা। আমাদের প্রস্তুতি এখনো শেষ হয়নি। আপনারা ঘটনা পাঠাতে থাকেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। আর এই এপিসোডটি শুনবেন শুধুমাত্র rjrussellbooth.com ইউটিউব চ্যানেলে। যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম ডিয়ার রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই। আমি রূপম মেজবা, আমার বাসা নওগাঁ জেলার ধামিরহাট থানায়। আমিও আপনার লিসেনারদের মধ্যে একজন। আমি আজ যে ঘটনাটি বলবো সেটি আমার স্কুলের এক স্যারের কাছ থেকে শোনা সত্য ঘটনা। আমি কোনো কারণে স্টুডিওতে না আসতে পারায় ইমেইলে ঘটনাটি শেয়ার করলাম। এর আগে আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম, সেটি হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি, তাও আমি হাল ছাড়িনি। রাসেল ভাই যদি ঘটনাটার নাম পাটি মোড়ানো লাশ দেন তাহলে অনেক ভালো লাগবে। লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। স্যারের ভাষায় বলছি। ঘটনাটি ঘটে 1970 থেকে 1977 মাঝামাঝি সময়ে। এক গ্রামে একজন হুজুর ছিল। তিনি অনেকটা বড় আলেমদের মতো বলা যায়। তিনি একদিন সকালে শহরে কাজ সেরে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে একটি বড় নদী পড়ে, সেটি নৌকা দিয়ে পার হতে হয়। তিনিও নৌকা দিয়ে পার হয়ে আসছিলেন। দুপুরের দিকে নৌকা নদীর ঘাটে এসে থামলে তিনি নৌকার ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেন। সেই সময় ছিল বর্ষার মৌসুম, তাই নদীর ধারে অনেক পানি জমেছিল। পানি ছিল হুজুরের কোমর পর্যন্ত। তিনি সেভাবে ভিজে আসছিলেন। হাঁটতে হাঁটতে তার পা কিসে যেন বেঁধে গিয়েছিল, তাই তিনি সেটি পা থেকে ছাড়াতে হাত দিয়ে সেটি সরাতে গেলেন, কিন্তু সেটি তার পা থেকে ছুটতেই চাইছে না। তিনি তখন হ্যাঁচকা একটা টান দেন এবং সেখানে সাথে সাথে একটি পুরুষ মানুষের লাশ ভেসে ওঠে। আর হুজুর তখন ভয় না পেয়ে গ্রামের লোকদের ডেকে আনেন এবং লাশটিকে সবাই পাটিতে মুড়িয়ে ঠেলা গাড়ি করে মসজিদের সামনে নিয়ে যায় এবং লাশটিকে কাফন পরিয়ে দাফনের জন্য খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। হুজুর তখন অজু করার জন্য সেই নদীর ঘাটে যান। আগেই বলে নেই যে নদীটি ছিল কবরস্থানের একটু সামনে। তিনি অজু শেষ করে উঠে আসার সময় কিসে যেন পা আটকে যায় আর তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তিনি দেখেন নৌকা চালানোর জন্য যে লাঠির প্রয়োজন হয় সেই লাঠির মাথা। হুজুর তখন সেটি টেনে আনতে গিয়ে দেখেন একটি হাত লাঠিটিকে ধরে আছে। তিনি আশেপাশে সবাইকে ডাক দেন। সবাই আসলে কিছু লোক সেই লাঠিটি ধরে থাকা হাতটিকে উঠায় আর সবাই দেখে সেটি তাদের গ্রামের একজন মাঝির লাশ। তখন বলতে থাকে 2 থেকে 3 দিন আগে অনেক বড় একটা ঝড় হয়েছিল এবং সে সাথে বৃষ্টিও ছিল। সেই কারণেই হয়তো 2 জনের মৃত্যু হয়েছে। তারা মাঝির লাশটিও ধুয়ে কাফন পরিয়ে কবর দিয়ে দেয়। মাটি দিতে দিতে সন্ধে হয়ে যায়। হুজুর মাটি দিয়ে বাড়ি এসে গোসল করে নেন। এখান থেকেই আসল ঘটনার শুরু। হুজুর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আর মাঝরাতে হুজুরের বাথরুমে যাবার প্রয়োজন হয়। তিনি উঠে ঘর থেকে বের হন। 1970 থেকে 77 সালের মাঝামাঝি সময়। তখন বাড়ির কিছু দূরে টয়লেট থাকত। তিনি ঘর থেকে বের হতে গিয়ে দেখেন তার আঙিনায় সেই পাটি মোড়ানো লাশটি দাঁড়িয়ে আছে। তিনি তখন অনেক ভয় পান আর তার স্ত্রীকে ডাক দেন। তার স্ত্রী উঠে এসে বলেন, কি হয়েছে? এই মাঝরাতে ডাকছো কেন? হুজুর সাহেব বলেন, দেখো তো আঙিনায় কি যেন দাঁড়িয়ে আছে না? তার স্ত্রী বলেন, কই, কেউ তো নেই, তুমি মনে হয় ভুল দেখেছ। হুজুরও ভেবে নেন হতে পারে মনের ভুল। ধীরে ধীরে তিনি পাটিতে মোড়ানো লাশ তার আশেপাশে দেখতে থাকেন।
তিনি এক রাতে বাড়িতে আসতে দেরি করেন এবং দেরি হওয়ার কারণে তার স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তিনি বাড়িতে এসে কিছু না ভেবে না খেয়ে ঘুমাতে যাবেন, তখন ঘরে ঢুকে দেখেন তার বিছানার এক পাশে সেই পাটিতে মোড়ানো লাশটি বসে আছে। আর হুজুর এক পলক ফেলতে না ফেলতেই লাশটি তার সামনে এসে দাঁড়ায়। লাশটির মাথা বাদে পুরো দেহটাই পাটি দিয়ে মোড়ানো ছিল। হুজুর সাহেবের মুখ বরাবর সেই লাশটি দাঁড়িয়েছিল। হুজুর লাশটির বিভৎস মুখ দেখে অনেক ভয় পান আর পুরো শরীর তার ঘেমে যায়। তিনি চিৎকারও করতে পারছিলেন না। একসময় হুজুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন। তার পরিবারের সব মানুষ তার দিকে তাকিয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো তিনি আঙিনায় পড়েছিলেন কেন। হুজুর আগের রাতের সবকিছু তার পরিবারকে বললেন। পরে পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বলেন, ওই পাটিতে মোড়ানো লাশটির জিন তোমার পেছনে কোনো এক কারণে পড়েছে। আমার কাছে পালিত জিন থাকলে আমি অবশ্যই এটির খোঁজ করতাম। কবিরাজের কাছে কোনো জিন না থাকায় কবিরাজ একটি তাবিজ ও পানি পড়া দেন। রাতে ঘুমানোর আগে পানি পড়া খেতে হবে। এরপর হুজুরের সাথে আর কোনো সমস্যা হয় না। হুজুরের পরিবর্তে তার একটি ছেলে ছিল, তার সাথে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন তার ছেলের অনেক জ্বর আসে, কোনো ঔষধে তার নিরাময় হয় না। একদিন হুজুরকে কোনো এক কাজে পাশের গ্রামে যেতে হয়। তিনি নদী পার হয়ে পাশের গ্রামে যান। কাজ শেষ করে বাড়ি আসার সময় এশার আজান দিয়ে দেয়। তিনি নামাজ পড়ার জন্য সেই গ্রামের মসজিদে যান। তিনি নামাজের কাতারে দাঁড়িয়ে দেখেন ইমাম সাহেবের জায়গায় কেউ নেই। কাতারে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে হাত দিয়ে ইশারা করে বলছে সামনে গিয়ে ইমামতি করার জন্য। তিনি ভেবেছেন হয়তো জব্বা পড়ে আছেন, তাই সবাই এমন ভাবছে এবং বলছে। খুব স্বাভাবিকভাবেই নেন তিনি নামাজ পড়িয়ে সালাম ফিরে দোয়া করে যখন পেছনে তাকান, তখন তিনি বড় একটা ধাক্কা খান, কারণ সেখানে কেউ ছিল না তিনি বাদে। তিনি বোঝেন তারা জিন ছিল আর মনে মনে অনেক ভয়ও তিনি পেয়েছিলেন। তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং এসে দেখেন পরিবারের সবাই এক জায়গায় একসাথে দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন কেন তারা সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হুজুর সাহেবের স্ত্রী বললেন তার ছেলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাই জ্বরপট্টি দেওয়ার জন্য ঘরের বাইরে যান তিনি। তারপর বাইরে থেকে এসে দেখেন ছেলে নেই। তখন হুজুরের ছোট ভাই তার ছেলেকে ভেজা ও অজ্ঞান অবস্থায় নিয়ে আসে আর বলে, আমি পুকুর ঘাটে গোসল করছিলাম, হঠাৎ দেখি কে যেন পুকুরে ঝাঁপ দিল। ভাবলাম এমনি মনে হয় কেউ গোসল করার জন্য ঝাঁপ দিয়েছে। তখন খেয়াল করে দেখলাম আরে এ তো সাজিদ, অর্থাৎ হুজুরের ছেলে, আর সে পানিতে ডুবে যাচ্ছিল। আমি দ্রুত গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসলাম অজ্ঞান অবস্থায়। তাকে শুইয়ে দেওয়ার পর তার মাথায় জ্বরপট্টি দেওয়া হয়। সন্ধ্যার দিকে তার ঘরে হুজুরের স্ত্রী দেখেন সেই পাটি মোড়ানো লাশটি তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে। এ দেখে হুজুরের স্ত্রী জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। তারা সবাই ঘরে গিয়ে দেখেন ভয়ঙ্কর পাটিতে মোড়ানো লাশটি আসলেই দাঁড়িয়ে আছে এবং এটা তারা সবাই দেখে একসাথে। এরপর হুজুর তার পরিবারকে একটা সত্যি কথা বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। হুজুর বলেন, আমার পায়ে যখন প্রথম লাশটি বাঁধে তখন আমি সেটিকে তুলে ধরি আর তার সাথে একটি ব্যাগ পাই যার মধ্যে 20,000 টাকা ছিল। আমি লোভ সামলাতে না পেরে সেই ব্যাগটি লুকিয়ে রাখি আর আমার সাথে এই কারণেই হয়তো এইরকম ঘটনা বারবার ঘটছে। পরবর্তীতে হুজুর সেই ব্যাগটি ভালোভাবে খুলে দেখেন ভেতরে একটি কাগজ আছে, সেখানে লেখা আছে বাসার ঠিকানা এবং বাসার ঠিকানা অনুযায়ী তিনি সেখানে যান, কিন্তু কাউকে পান না। প্রায় 1 মাস পর তারা সেই প্রথম লাশটির পরিবারের খোঁজ পান এবং তারা সেই ব্যাগ সহ টাকা দিতে চাইলে সেই পরিবার সেই টাকা গ্রহণ করে না, বরং হুজুর সাহেবকে টাকা ফিরিয়ে দিয়ে বলেন, টাকার মালিক যেহেতু নেই সেহেতু আমরা এই টাকা নিতে পারবো না। এরপর হুজুরের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয় না এবং হুজুরের ছেলেও সুস্থ হয়ে যায়। তো এই ছিল ঘটনা। আমি ভালো করে সাজিয়ে লিখতে পারি না, এই জন্য দুঃখিত। আমি আরো ঘটনা পেলে পাঠাবো ভূত.com-এ, শেয়ার করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি পাঠিয়েছেন রূপম মেসবাহ, নওগাঁ ধমরাইহাট উপজেলা থেকে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তাহসিন আলম এবং তিনি মিরপুর 13 থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তিনি বলছেন যে সিলেক্টেড হলে আমাদের এই ঘটনাটি পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম তাহসিন আলম, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। লিখছি ঢাকার মিরপুরের কোনো এক জায়গা থেকে। আমার সাথেই একটি ঘটনা চলমান, যেটি ইনশাআল্লাহ আমি স্টুডিওতে গিয়ে বলবো যদি আল্লাহ সহায় হন। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, শুরু করি ঘটনা। 6 মাস আগের কথা। আমি পরিবার সহ এক কাজের উদ্দেশ্যে সিলেট গিয়েছিলাম। আমরা সেইখানে স্থানীয় এক আত্মীয়দের বাসায় যাই। সেখানে আমার এক ভাইয়ের সাথে এক রুমে বসে জমিয়ে আড্ডা হয়। কাকতালীয়ভাবে তার নামও তাহসিন। এক পর্যায়ে বাইক প্রসঙ্গে কথা বলা শুরু করি আমরা। যেহেতু আমরা দুজন বাইক চালাতে খুব পছন্দ করি, তখন কথায় কথায় তার থেকে তার ব্যাপারে এবং তার সাথে ঘটে যাওয়া সেই অতি প্রাকৃত ঘটনা জানতে পারি। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। তার ভাষায় ঘটনা শুরু করি। একটি রিকোয়েস্ট হলো যে এখানে যেন পিয়ানো দিয়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে, মানে যেটা চিন্টু ভাই তৈরি করেছেন, সেটা ব্যবহার করা হয়। আমি চিন্টু ভাইকে আপনার সেই আগ্রহের কথা জানালাম। এরপরে উনি যেটা ভালো মনে করবেন সেটাই তিনি করবেন, কারণ এই ক্ষেত্রে তার পরিপূর্ণ স্বাধীনতা এবং তিনি এই শোটাকে আসলে এতদূর পর্যন্ত নিয়ে এসছেন। সুতরাং এইখানে তার ইচ্ছাকে আমি সম্মান জানাতে চাই। বলছেন সেই তাহসিন ভাই। দুনিয়া মাত্র কয়েকদিনের। আপনার কারণে যদি আপনি পরিণাম ভোগ করেন তাহলে সাধারণ মনে হয়, তবে আপনার অজানা ভুলের পরিণামের বোঝা আপনার কাঁধ কতটুকু বহন করতে পারবে। কেন বলছি তাহলে শুনুন। আমার নাম তাহসিন। আমার গ্রামের বাড়ি সিলেটে। আমরাও সিলেট শহরে থাকি। তবে তারপরেও আমাদের বাসা থেকে গ্রামের বাড়ির দূরত্ব ছিল প্রায় 120 কিলোমিটার। বলে রাখা ভালো, আমি তখন ছিলাম একগুঁয়ে আচরণের একজন মানুষ। খুব সাহসী ছিলাম, দুনিয়ার পরোয়া করতাম না মোটেই। তারপরে বাবা নতুন বাইক কিনে দেয় আমাকে। আমার চালানোর ধরন ছিল এমন যেন 120 কিলোমিটারের দূরত্ব হলেও আমার জন্য সেটা ছিল ঘন্টা 2-এর রাস্তা। এক রাতে আমি আমার বাইকে করে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমাদের কেন জানি আমাদের গ্রামের বাড়ির প্রতি একটা আলাদা টান আছে, তাই সময় পেলেই দেরি করতাম না, ছুটে যেতাম সেখানে। বাবা মাও আমাদের বারণ করেননি কখনো। শুরু করি আমার জার্নি। 15 থেকে 20 মিনিট পার হয়ে গেল। শহর পার করে শুরু হয় পাগলের মতো বাইক চালানো। অনেক গতি উঠেছে গাড়িতে, 110-এর নিচে নামছেই না। বলে রাখা ভালো, যেই হাইওয়েতে উঠেছিলাম সেখানে মূলত বেশি গাড়ি চলাচল করে না, অর্থাৎ হাইওয়ে রাস্তা, তার উপর পুরোটা খালি। তখন আমার জন্য এর থেকে লোভনীয় আর কিছু ছিল না। দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি তো দূরের কথা, একটা কুকুরও নেই। মেইন হাইওয়ে পার করে ফেলি নিমিষেই। এখনো বড় রাস্তায় আছি, শনশন করে চলে যাচ্ছি। বলে রাখা ভালো, তখন যেই রাস্তায় ছিলাম সেটি ছিল পুরোটাই সোজা, কোনো টার্ন ছিল না, তাই পুরোটাই দেখা যাচ্ছিল। হঠাৎ করেই আমার মাথায় ব্যথা অনুভব করা শুরু করি। মাথা হালকা ভারী হয়ে আসছিল, তবে আমি সেটিকে পাত্তা না দিয়ে চালাতে থাকি। কিন্তু মাথা ক্রমাগত ভন ভন করেই চলছিল। হঠাৎ আমার চোখের কোণে বেশ কিছুক্ষণের জন্য জায়গা করে নেয় এক কালো ছায়ামূর্তি,
যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি সেদিকে ফেরার চেষ্টা করিনি। তবে তা দেখে আমি রীতিমতো থতমত খেয়ে যাই এবং একটি হিসাব মেলানোর চেষ্টা করি নিজের মতো করেই। প্রথমত, পূর্ণিমার চাঁদের কারণে পুরো রাস্তায় আলোর রেশ ছিল, তাহলে এরকম কিছু আমার চোখে ভুল নয়। দ্বিতীয়ত, আমার চোখ মিটারে পড়তেই দেখলাম স্পিড তখনও 100-র ওপরে। তাহলে এখনো এটা আমার সাথে চলছে কিভাবে? হিসাব যেন মিলতেই চাচ্ছিল না। তবে তখন ভয় আমাকে গ্রাস করতে পারেনি। তখন নিজের দক্ষতার উপর ভরসা রেখে ভালো করে ঘাড় মুড়িয়ে দেখার চেষ্টা করতেই দেখি একটা ধোঁয়ার মতন কিছু আমার পেছনে চলে গেল। সামনে তাকাতেই আমার নজরে পড়ে যে পূর্ণিমার চাঁদ যেন তার আলো সাথে করে গায়েব। শুধু আমার বাইকের হেডলাইটের আলোয় কিছুটা রাস্তা দেখা যাচ্ছিল। পলকেই আমি দেখলাম বিশাল আকারের এক বাস অন্ধকার ভেদ করে আমার দিকেই ছুটে আসছে। আমি তখনও প্রায় 100 কি 105-এর গতিতে চলছিলাম। পুরো রাস্তা যেখানে দেখলাম খালি, একটি গাড়িও নেই, সেখানে এত বড় বাস আমার চোখে না পড়ার কোনো প্রশ্নই আসে না। তা দেখে গতি কমিয়ে আমি একটু সাইডে নিয়ে যাই। যেই সাইড করব দেখি বাসটি আবার আমার দিকে ঘুরিয়ে নিয়েছে। আমি ভয়ে যেন আত্মহারা হয়ে যাব, বুঝতে পারছি না কিভাবে বাঁচব। বাসের তো রাস্তায় যাওয়ার কথা, সেটা আমার দিকে অর্থাৎ মাঠ বা ক্ষেতের দিকে কেন আসছে? বাসের স্পিড তখনও হাইওয়েতে চলা বাসের মতোই 90 থেকে 100। আমি 1 সেকেন্ড সময়ে নিজেকে কিভাবে বাঁচাবো বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন ভুলে হাইড্রোলিক ব্রেক প্রেস করে দেই। ভুলে গিয়েছিলাম যে আমার গতি তখনও 90-এর অধিক। সাথে সাথে বাইক থেকে উড়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খাই। পড়তে পড়তে দেখছিলাম বাইকটা বাসের সাথে সংঘর্ষ করবে কিনা। কিন্তু একই পড়ার সময় ঘোলা চোখে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বাইকের আবছা আলোয় দেখি বাসের ড্রাইভিং সিটে কেউ নেই। গাছের সাথে বাড়ি খেয়ে আমি যা দেখলাম তা সত্যি হলো কিনা তা ভাবার আগেই আবার ধাক্কা খাই। তাকিয়ে দেখি কিসের বাস, কিসের কি? আমার বাইক চলে গেছে রাস্তার অপর পারে, যা গাছের সাথে বাড়ি খেয়ে নিমিষেই দুমড়ে মুচড়ে গেছে। অন্ধকার ভেদ করে আবার এসেছে পূর্ণিমার চাঁদ। সে যেন আসল ছলনাময়ী। আমি আমার পকেট থেকে ফোন বের করে আমার এক সিনিয়র ভাইকে কল করে আসতে বলি। আল্লাহর অশেষ রহমতে আমার তেমন কিছু হয়নি। ব্যথা পেয়েছি এবং ব্যান্ডেজ করা লেগেছে। আমি ঘটনাটি কাউকে বলিনি। বলেছি যে ব্রেক ফেল হয়েছিল। পরে নীরবে আমার এক আত্মীয়ের কাছে এই ঘটনা জানালে তিনি আমায় বলেন যে অন্ধকার রাতে অনেক সময় নীরব জায়গায় জিনেরা থাকতেই পারে। তোমার বাইকের কারণে হয়তো তাদের কোনো সমস্যা বা তারা কোনো বিরক্তি অনুভব করেছে। আমি তার পরে বাইকের ড্যামেজ ঠিক করিয়ে বিক্রি করে দেই। একটি কথা সবাইকে বলতে চাইব যে প্লিজ সেফটি ফার্স্ট। ড্রাইভ করুন, কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। কেউ দয়া করে বেপরোয়া বাইক চালাবেন না। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। প্রমাণস্বরূপ আমি বাইক এবং ভাইয়ার সেই সময়কার ছবি অ্যাটাচ করে দিচ্ছি। আর একটা কথা বলতে চাইবো যে আমি আসলেই আপনাকে ঘটনা পাঠাতে চেয়েছি অনেকদিন ধরে, তবে ভালো ঘটনা মিলছিল না। ছাত্র হয় এত মানুষের কাছে যে ঘটনার খোঁজ করা যাচ্ছিল না। এই ঘটনা আপনাকে পাঠানো আমার জন্য এক স্বপ্ন হয়ে আছে। যদি সিলেক্টেড হয় দয়া করে আমাকে আমার ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। আমি আবার ঘটনা পেলে আপনাকে লিখে পাঠাবো ইনশাল্লাহ। লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দোয়া রইল ভূত.com আরও এগিয়ে যাক, ভালো কিছু হোক। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও, যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আপনারাও ঘটনা পাঠান। ডিসেম্বর মাস চলছে, সামনে আমাদের বার্থডে এবং আপনারা নতুন একটা বছরেরও আগমনী শুনতে পাচ্ছেন। সুতরাং সেই নতুন বছরে দারুণ একটা এপিসোড উপহার দিতে চাই, আর সেই কারণেই আপনাদের কাছ থেকে আরো বেশি করে ঘটনা চাচ্ছি। তো যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। You will never be alone.
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা বাড়িতে বাস করি এবং এখন যারা শুনছেন তাদের মধ্যে অধিকাংশই বাড়িতেই বাস করেন, মানে বাড়ি থেকেই শুনছেন আমাদেরকে। তো বাড়ি নিয়ে যদি কোনো ঘটনা হয়, সেটির একটা কেমন যেন সেই ঘটনার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার থাকে। তো আমরা এখন যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি শুনেও হয়তো আপনাদের সেই রকম একটা অনুভূতি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ব। ঘটনাটির শিরোনাম হচ্ছে ছাড়া বাড়ি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, দোয়া করি আল্লাহ যেন সবসময় আপনাকে সুস্থ রাখেন। আমি নজরুল আলম, ঢাকায় থাকি। 2017 সাল থেকে আমি ভূত FM শুনছি। এরপর ভূত.com আসলো। স্টুডেন্ট হওয়ার কারণে কখনো কখনো লাইভ শোনা হয় না। আমি আর আমার ছোট মামা দুজনেই ভূত.com শুনি, তাই ভাবলাম এবার নিজেই একটা ঘটনা পাঠাই। ভাইয়া, আমার ছোট মামার সাথে অনেক ভূতের ঘটনা ঘটে গেছে। এর মধ্য থেকেই আমি আজকে একটা লিখে পাঠালাম। যদি পছন্দ হয় তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। ঘটনাটি ঘটে আনুমানিক 2012-13 দিকে। মামা তখন ঢাকায় থাকতো নানা নানির সাথে, তার পরিবার নিয়ে। বর্তমানে আমার দুই মামাই তাদের পরিবার নিয়ে নানা নানির সাথে গ্রামের বাড়িতে থাকে। আমার নানার বাড়ি নোয়াখালী জেলার বাংলা বাজার থেকে একটু পশ্চিম দিকে। তো ঘটনাটি মেইনলি বাংলা বাজার থেকে একটু দূরে ঘটেছে। সঙ্গত কারণে জায়গাটির নাম উল্লেখ করছি না। ছাড়া বাড়িতে ঘটে মামার সাথে ঘটনাটি। একটু বলে নেই, ঘটনাটি কিন্তু এই বাড়িকে কেন্দ্র করেই, আর বাড়িটির নাম ছাড়া বাড়ি। এবং এই ছাড়া বাড়ি হওয়ার পেছনে ছোট্ট একটি ঘটনা আছে। সেটি হলো, এই বাড়ি তৈরি হওয়ার পর থেকেই প্রধানত কেউ থাকতে পারত না। আমার ছোট মামা আমাকে যতটুকু জানায় সেটা হলো, এই বাড়ি তৈরি হওয়ার আগে নাকি এখানে একটি ছোট পুকুরের মতো ছিল। পুকুরটি ভরাট করে সেখানে বাড়ি বানানো হয়। বাড়ি সম্পূর্ণ হবার পর মানুষ উঠলে তারা অনেক সমস্যায় পড়ে। যেমন দিনের বেলা সবাই ঘরের ভেতরে থাকলে হঠাৎ শুনতে পেত টিনের চালের উপরে কারা যেন পাথর ইটের টুকরো মারত। আর এর পরিমাণ এত বেশি ছিল যে মনে হতো এখনই ওপর থেকে টিন ভেঙে পড়বে। এরপর যখনই তাদের কেউ বাইরে যেত দেখার জন্য, তারা দেখত সবকিছু একদম স্বাভাবিক। এমনকি উঠোনেও একটা ইটের টুকরো পর্যন্ত নেই। তারপর দেখা যেত রাতে ঘুমানোর সময় হঠাৎ করে পুরো ঘর একদম ঠান্ডা হয়ে যেত, এবং এত ঠান্ডা হতো যে সবাই রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। এইভাবে আরো অনেক সমস্যা দেখা যাওয়ার পর তারা ওই বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে যায়। এবং বাড়িটি ভাড়া দিলে নতুন যারা আসতো তারাও 2 দিনের বেশি থাকতে পারত না। এইভাবে ওই বাড়িতে আর কেউ থাকতে পারত না দেখে বাড়ির নাম হয়ে যায় ছাড়া বাড়ি। এমনকি এও প্রচলিত আছে যে কেউ যদি ওই বাড়িতে যায় সে নাকি আর ফিরে আসে না। এবার মূল ঘটনায় আসি। আমার মামা মূলত এই সব শুনে সিদ্ধান্ত নেয় যে তিনি এই বাড়িতে যাবেন এবং দেখবেন আসলেই কিছু হয় কিনা। বাকি ঘটনা মামার মুখ থেকে শুনি। বলছেন মামা। আসলে আমি তখন তোর নানির সাথে আমার নানির বাড়িতে 5-6 জন বন্ধু নিয়ে বেড়াতে গিয়েছিলাম। সময় কাটানোর জন্য বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেই কোনো ভুতুরে জায়গায় গিয়ে মজা করে আসি। কিন্তু তখন তো আর জানতাম না সামনে কি অপেক্ষা করছে। তাই যখন ছাড়া বাড়ি নাম শুনি তখন সিদ্ধান্ত নেই ওইখানে যাব। যেই বলা সেই কাজ। সব বন্ধুরা আর 2 মামা মিলে সিদ্ধান্ত নেই রাত 12টার পরে সবাই মিলে যাব, তাহলে বাড়িতে কেউ জানতে পারবে না। ঠিক রাত 11:45 সবাই বাড়ি থেকে বের হই চুপি চুপি, এবং আগে থেকে ঠিক করা এক ভ্যানওয়ালার ভ্যানে করে ছাড়া বাড়ি থেকে একটু দূরে নামি। দূর থেকেই বাড়িটিকে দেখে কেমন জানি শরীরের মধ্যে একটা শিহরণ জেগে উঠল। বড় 2 মামা গ্রামেরই ছেলে হওয়ায় তাদের মধ্যে এত ভয় নেই। একজন বলে উঠল, আরে চল, এত ভয় পেলে হয় নাকি? এসব গায়েব হয়ে যাওয়া পুরো ভুয়া কথা, চল ভেতরে যাই। মামার এই কথা শুনে আমাদের সবার মধ্যে একটু সাহসের সঞ্চার হলো। আমাদের কাছে 3টি চার্জার লাইট আর 3টা মোমবাতি ছিল। মূলত আমাদের পরিকল্পনা ছিল আমরা ফজর পর্যন্ত ওখানে থাকবো, তাই সাথে করে লুডুর বোর্ডও নিয়ে গিয়েছিলাম। বাড়িতে ঢোকার সময় দেখি সদর দরজায় ছোট একটি তালা মারা। এক বন্ধু উঠোন থেকে একটা পাথর নিয়ে এসে একবার বাড়ি দিতেই তালা খুলে যায়। দরজা খোলার সময় একজন আরেকজনের দিকে বারবার তাকাচ্ছিলাম। ছোট মামা এটা দেখে নিজেই এক ধাক্কায় দরজা খুলে ফেলে।
খোলার পর সবকিছুই স্বাভাবিক মনে হলো, কিন্তু ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। লাইট আর মোমবাতি জ্বালিয়ে ঘরে প্রবেশ করি। সবাই ভয়ে একসাথে পুরো ঘর ঘুরে দেখি। বেশিরভাগ জিনিসই ছিল মাকড়সার দখলে। সবার ভেতরে এই ভয় কাজ করছিল যে এখনই বুঝি কিছু একটা হয়ে যাবে বা দেখা যাবে, কিন্তু কিছুই হলো না। এক বন্ধু মজা করে বলে উঠল, কিরে, কোনো ভূতকে তো উকি দিতে দেখলাম না। তার এই কথা শুনে সবাই হেসে উঠলাম। তারপর মামা বলল, কিরে, বলেছিলাম না ভূত টুত নেই, মানুষ শুধু শুধু ভয় পায়। আয় চল লুডু খেলি, দেখি কোন ভূত আজকে আসে। এই বলে মামা মোমবাতি মাটিতে রেখে লুডুর বোর্ড নিয়ে বসে গেল। তার দেখা দেখি আমাদের মনেও এবার একটু সাহস ফিরে এলো। সবাই মিলে বসে গেলাম খেলতে। এভাবে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু কিছুই হলো না। ঘড়ি দেখলাম তখন রাত 10:30। হঠাৎ করে এক বন্ধু বলে উঠল, কিরে, ঠান্ডা লাগছে? আমার না একটু বেশি ঠান্ডা লাগছে। আর এই কথা শুনে আমাদের সবার খেয়াল হলো সবারই আগের তুলনায় একটু বেশি ঠান্ডা লাগছে, যার কারণে সবাই একটু গা ঘেঁষাঘেঁষি করে বসেছিলাম। কিন্তু খেলায় মগ্ন থাকায় এতক্ষণ খেয়াল ছিল না। ছোট মামা বলে উঠলেন, আরে এটাতে তো ভাবার কি আছে, রাতের বেলাটা একটু বেশি ঠান্ডা লাগছে, বস তো, খেলা কন্টিনিউ করি। আমরাও আর এত না ভেবে খেলায় মন দিলাম। কিছুক্ষণ পর, কতক্ষণ পর ঠিক বলতে পারবো না, হঠাৎ করে টিনের ওপরে ধাম করে একটা শব্দ হলো। এত জোরে শব্দ হলো, মনে হলো এক্ষুনি ওপরের টিন ভেঙে নিচে পড়বে। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম, ওপরের দিকে তাকিয়ে থাকি। তারপর কিছুক্ষণ আর কিছু হয় না। বড় মামা একটু আমতা আমতা করে বললেন, হয়তো কোনো ডাব পড়েছে টিনের ওপরে। তার কথা শেষ হতে না হতেই আবার ধাম করে টিনের উপরে কি যেন পড়ল। এবার সবাই ভয় পেয়ে যায়। সাথে সাথে আমার মনে পড়ে যায় গ্রামের মানুষের কথা, যে এইখানে একটি সমস্যা আছে। এরপরই শুরু হয় আসল সমস্যা। ঘরের মধ্যে যেন শৈত্য প্রবাহ শুরু হয়। প্রচন্ড বাতাসে মোমবাতিগুলো নিভে যায়। আসার সময় বাইরের আবহাওয়া একদম পরিচ্ছন্ন ছিল, কিন্তু ঘরের মধ্যে প্রচন্ড বাতাস। বড় মামার টর্চ লাইট জ্বালাতে গেলে বাতাসের তীব্রতায় কি যেন একটা উড়ে এসে হাতে লাগে, আর সাথে সাথে তার হাত থেকে লাইট পড়ে যায়। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছিল না। ছোট মামা 2 নাম্বার লাইট জ্বালানোর সাথে সাথে হঠাৎ করে সবকিছু একদম নিশ্চুপ হয়ে যায়। কোনো ঠান্ডা নেই। এমনকি কিছুক্ষণ আগে বাতাসের যে তাণ্ডব চলছিল তাও একদম স্বাভাবিক হয়ে যায়। লাইটের আলোয় চারপাশে তাকাতেই সবার মন দমে যায়। সবকিছু লন্ডভন্ড হয়ে একাকার। এমন সময় আবার শুরু হয় টিনের চালের ওপর ঢিল মারা। ঢিল মারার পরিমাণ কয়েক সেকেন্ডের মধ্যেই এত বেড়ে গেল যে মনে হচ্ছে বাইরে থেকে আমাদের ওপরে পাথর বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আমাদের বারবার কেউ সতর্ক করছে এখান থেকে চলে যেতে। বড় মামা বলে উঠলেন, সবাই এখান থেকে চল, কেউ কারো হাত ছাড়বি না ভুলেও। দরজা খোলার সাথে সাথে সবাই এক দৌড়ে মেন রাস্তায় উঠবি। এই বলে মামা দরজা খোলেন, আর সবাই লাইন মতো আগে পিছে একে অন্যের হাত ধরে দৌড় লাগায়। দৌড়ানোর সময় যতটুকু খেয়াল করি তা হলো সবকিছু একদম চুপচাপ। এমনকি যে পাথর পড়লো, দৌড়ানোর সময় পায়ের নিচে কোনো পাথর নেই, বা কোনো কিছুর সাথে ধাক্কা লেগে যে পড়ে যাব এমন কিছু ঘটেনি। এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর মামা বলে উঠলেন, সবাই থামো। মামার কথা শুনে তাকিয়ে দেখি সবাই আমরা খোলা আকাশের নিচে পাকা রাস্তায় দাঁড়িয়ে। সবাই আমরা ভয়ে একেবারে ঘেমে নিয়ে একাকার। ভ্যানওয়ালা আগেই চলে গেছে, তাই হেঁটেই বাড়ি ফেরা লাগবে। ভয়ে ভয়ে সবাই একে অন্যের হাত ধরে হাঁটা ধরি। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী আমার মামাও কোনো কথা বলছে না। রাস্তায় আর আমাদের কোনো কথা হয়নি। প্রায় 30 মিনিট পর বাড়িতে পৌঁছাই। মা রাগ করবে ভেবে কাউকে কিছু না বলে সবাই হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ি। কারোরই ঘুম আসছিল না। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়। সবারই হালকা হালকা ঘুম আসছে। এমন সময় হঠাৎ করে শুনি টিনের উপর ধাম করে একটা আওয়াজ হয়। এই শুনে আমরা সবাই উঠে বসি। আবার টিনের উপরে ধাম করে শব্দ হয়। আমরা সবাই এবার ভয়ে জড়সড় হয়ে যাই। এরপর শুরু হয় আসল সমস্যা। ধাম করে পাথর পড়তে থাকে টিনের ওপরে, যেন বাড়িটা ভেঙে ফেলবে। এক বন্ধু কান্না শুরু করে দেয়। বাড়ির সবাই ঘুম থেকে উঠে বসে। এমন সময় ছোট মামা উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। নানি মামার মাথায় হাত দিয়ে দেখে মামার অনেক জ্বর। এর মধ্যে কিন্তু পাথর পড়া বন্ধ হয়নি। মা হঠাৎ করে জিজ্ঞাসা করে উঠলেন, কিরে, তোর ছোট মামার এই অবস্থা কেন? এত কিছু হয়ে যাওয়ার পর বড় মামা আর চুপ করে থাকতে পারলেন না, সবকিছু খুলে বলেন। মা শুনে আমাদের সবাইকে অনেক বকাবকি করেন। বড় মামা বিরক্ত হয়ে মেইন দরজা খুলে বলে উঠলেন, এই কে রে, সমস্যা কি তোদের? মামা দরজা খোলার সাথে সাথেই সবকিছু একদম চুপচাপ হয়ে যায়। গালাগালি করতে থাকে মামা। উঠোনে যায়,
পিছু পিছু আমিও দরজার সামনে আসি। মা বলে উঠলেন বাইরে না যেতে। কি আশ্চর্য, উঠোনে কিছুই নেই। যে পরিমাণ পাথর উঠোনে পড়ে থাকে